পাটুরিয়ায় ফেরির তলদেশে ফাটল জেনেও চালক আমলে নেয়নি বলে অভিযোগ, তদন্তের পর ব্যবস্থা। গণটিকা কর্মসূচিতে আজ ৭৭ লাখ মানুষ পাবে করোনা টিকার দ্বিতীয় ডোজ, লক্ষ্যমাত্রা পূরণে প্রস্তুতি। নোয়াখালীতে সাম্প্রদায়িক তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের আতঙ্ক কাটেনি, দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি। আগামী বছর থেকে মাদ্রাসায় যুক্ত হচ্ছে কারিগরি শিক্ষা কোর্স, ধাপে ধাপে চালু হবে ১,০০০ মাদ্রাসায়। রাশিয়ায় ১০ দিন ধরে করোনায় ১,০০০-এর বেশি মৃত্যু, ২ মাস পর বুধবার ভারতে মারা গেছে ৭৩৪ জন। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং আমি ফারহান আলম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফেরি আমানত শাহের তলদেশে ফেটে পানি ঢোকার কথা যানবাহন চালকেরা আগেই ফেরি চালককে জানিয়েছিল, কিন্তু সে কথা তিনি আমলে নেননি বলে অভিযোগ করেছেন পাটুরিয়ায় ফেরি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা। তবে এ বিষয়ে মন্তব্য না করে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার সকাল ১৫:১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে ১৪টি পণ্যবাহী ট্রাকসহ ১৭টি যানবাহন নিয়ে উল্টে যায় রৌরো ফেরি আমানত শাহ। স্থানীয়দের সহায়তায় যাত্রীরা পাড়ি উঠতে পারলেও ডুবে যায় সবগুলো যানবাহন। ডুবে যাওয়া যানবাহনের চালকরা বলছেন, ফেরির তলদেশ ফেটে পানি ঢোকার কথা ফেরি চালককে আগে জানিয়েছিলেন তারা। তবে তাদের কথা আমলে না নিয়েই দৌলতদিয়া ঘাট থেকে রওনা হন ফেরি চালক ও তার সহকারী। পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপনা নিয়েও অসন্তুষ্ট ক্ষতিগ্রস্ত যানবাহন মালিকরা। এটা চালকের গাফিলতির কারণ। সে যদি ইচ্ছা করতো তাহলে ওই পারেই আমাদের গাড়িটা আনলোড করতে পারতো, এতটা ক্ষতিগ্রস্ত আমরা হতাম না। অনেক ড্রাইভার গেছিল উপরে যে আপনারা চরে মারেন চরে ফেরিটা মারে নাই। চরে ফেরিটা মারলে এই ফেরিটার কোনো গাড়ির দুর্ঘটনা ঘটে না, ফেরিটাও দুর্ঘটনা ঘটে না। আমার গাড়ি আছে, এখানে আরও বিভিন্ন লোকের গাড়ি আছে, সেইটার একটা সমন্বয় যে আসলে কার কী রকমের ছিল, কী গাড়ি আছে, কার কয়টা, সবার সমন্বয় একটা লিস্ট করা দরকার ছিল। এই ঘটনায় কারো অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। শিপিং মিনিস্ট্রি থেকে একটা পাওয়ারফুল তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত সচিব উন্নয়ন মহোদয়কে আহ্বান করে 7 সদস্য বিশিষ্ট, ওনারা তদন্ত করে যাহা পান যে দোষী তাকে উপযুক্ত শাস্তি আমরা দিব। তদন্ত ব্যতি রেখে আমি কোনো মন্তব্য করতে চাই না। তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই মন্তব্য হবে। এবং আমি নৌ পরিবহন মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির এখনও সদস্য আছি, স্বাভাবিকভাবেই সেখানে তো বিষয়টা আলোচনা হবে। আমি তখন এগুলো নিয়ে আলোচনা করব এবং এর উপরে একটা কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিষয়টা বলব। মোট 19টি ফেরি দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যানবাহন ও যাত্রী পারাপার হয় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট দিয়ে। এর মধ্যে রৌরো ফেরি 11টি এবং কে টাইপ ও ইউটিলিটি মিলে রয়েছে আরও 8টি ফেরি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে মানিকগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, ফেরি উদ্ধারের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর এই বিষয়ে আসলে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? দেখুন, কালকে সকালে এই ঘটনা ঘটার পর সারাদিনই এই পাটুরিয়া ঘাটে উদ্ধারকারী জাহাজ হামজা তারা উদ্ধার কাজ পরিচালনা করেছেন। এরপরে রাত 10টায় আনুষ্ঠানিকভাবে উদ্ধার কাজ তারা সমাপ্ত ঘোষণা করে এবং আজকে সকাল 7:30টায় উদ্ধার কার্যক্রম শুরু করার কথা থাকলেও 8টায় এই উদ্ধার কাজ শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল আছে তারা কিন্তু তারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন। তারা এখানে কোনো বডি আছে কিনা সেটা তারা দেখছেন। 3 জন ডুবুরি সদস্য তারা কিন্তু পানির নিচে আছে, তারা দেখছেন যে কোনো বডি এই ফেরিতে আছে কিনা বা কোনো যানবাহন, ছোট যানবাহন এগুলো আছে কিনা সেগুলো তারা দেখছেন। আপনি দেখতে পাচ্ছেন সেই ফুটেজে। আরেকটা বিষয় আপনাকে বলি, আপনি জানেন যে এখানে বিআইডব্লিউটি এর যে হামজা উদ্ধারকারী জাহাজ আছে, এই উদ্ধারকারী জাহাজকে
1000 মেট্রিক টনের একটি ফেরি এই 60 মেট্রিক টনের ওজনের এই হামজা দিয়ে কিন্তু উদ্ধার করা সম্ভব না, যে কারণে এই ফেরিটি উদ্ধার করতে হলে বা আবার ঠিক করতে করতে হলে তাহলে এটাকে লাগবে প্রত্যয়, অর্থাৎ নারায়ণগঞ্জের থেকে সেই শক্তিশালী উদ্ধারকারী জাহাজ প্রত্যয় সেটা কিন্তু ইতিমধ্যে গতকালই রওনা দিয়েছেন। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আমি এই পাটুরিয়া ঘাটে নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটি এর এক কর্মকর্তার সাথে আমি কথা বলেছি। তিনি যেটা আমাকে বলেছেন যে প্রত্যয় আসলে অনেক বড় একটা জিনিস, অনেক বড় একটা জাহাজ, এই অনেক সরঞ্জাম সেখানে আছে। আর ওই প্রত্যয় জাহাজটাকে এখানে আনতে গেলে তার পিছনে আবার আরেকটি জাহাজকে কাজ করতে হয়, যে কারণে তিনি যেটা বলার চেষ্টা করেছেন, আমরা যেটা বুঝেছি যে কচ্ছপ গতিতে সেই প্রত্যয়কারী জাহাজটা আছে, কারণ তাকে স্রোতের বিপরীতে আসতে হচ্ছে। সে আসছেন আবার ইয়ে করে যাচ্ছেন, যে কারণে সেটি খুবই কচ্ছপ গতিতে আসছে। কালকে বিকেল পর্যন্ত সে চাঁদপুর পর্যন্ত এসে পৌঁছেছেন এবং চাঁদপুর থেকে আপনি জানেন যে রাতে কিন্তু এই ধরনের জাহাজ চলাচল করে না, বন্ধ থাকে। এবং সকালে তিনি যেটা বলেছেন যে সকালে সেই জাহাজ আবার রওনা দিয়েছেন, তবে কখন নাগাদ পাটুরিয়া ঘাটে ওই জাহাজটি প্রত্যয় আসবে সেই বিষয়ে কিন্তু সে কিছু বলতে পারেনি। আর আজকে সকালেই কিন্তু বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘাটে এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন তারা এসেছেন। মানিকগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ তিনি এসেছেন এবং এখানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এসেছেন। হ্যাঁ, আর আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, যেটা আমার নিউজে দেখলেন যে গতকাল এই ফেরিটি যখন দৌলতদিয়া থেকে ছেড়ে আসে তখনই কিন্তু যানবাহন চালকেরা তারা কিন্তু বুঝতে পেরেছেন এই ফেরিতে একটা ত্রুটি আছে, অর্থাৎ ফেরির তলদেশ ফেটে পানি যে ঢুকছেন সেটা কিন্তু বুঝতে পেরেছেন। এবং এটা কিন্তু সেখানকার যে চালক আছে শফিকুল ইসলাম, এই আমানত শাহ ফেরির যে চালক, তাকে কিন্তু বিষয়টা অবগত করা হয়েছে এবং বারবার অবগত করা হয়েছে, কিন্তু সেটা কিন্তু আমলে নেয়নি। আপনাকে একটা বিষয় বলে রাখি যে দৌলতদিয়া থেকে পাটুরিয়া একটা ফেরি আসতে সময় লাগে 40 থেকে 45 মিনিট, সেখানে এই ফেরিটি কিন্তু আসছে 15 থেকে 20 মিনিটের মধ্যে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে কত দ্রুত গতিতে সেই ফেরিটি এই পাটুরিয়া ঘাটে এসেছেন এবং আসার পরে কিন্তু এখানে 5 নাম্বার যে ঘাট আছে, ঘাটটা ফাঁকা ছিল, সেই ঘাটে তারা এটাকে নোঙর করেছেন। নোঙর করার পরে কিন্তু আপনি দেখেছেন যেটা আমার নিউজে যে 17টি কাভার্ড ভ্যান ছিল, তার মধ্যে 3টি কাভার্ড ভ্যান নামতে পেরেছেন এবং 14টি নিয়ে কিন্তু ডুবে গেছেন। এবং এখানে যে আরো কিছু মোটরসাইকেল ছিল সেগুলো কিন্তু ডুবে গেছেন এবং তবে যাত্রী ছিল খুবই কম, সে যাত্রীগুলো উঠতে পেরেছেন বলে তারা আমাকে এখানকার বিআইডব্লিউটি এর যে কর্মকর্তারা জানিয়েছেন। আপনি যেটা দেখতে পাচ্ছেন যে মানিকগঞ্জের যে ফায়ার সার্ভিসের যে 5টি ইউনিট আছে, সেই ইউনিটদেরকে নিয়ে কিন্তু এখানে একটি কর্মকর্তারা আলোচনা করছেন। হয়তো তারা একটা বিশেষ তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, সেই দিক নির্দেশনা মতো তারা হয়তো কাজ করবেন। তো সব মিলে এই ছিল আমার কাছে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে সর্বশেষ খবর। মঞ্জুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, মানিকগঞ্জ থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মঞ্জুর রহমান। বিভিন্ন রুটে চলা 53 ফেরির 20টিরই আয়ুষ্কাল শেষ। 27টির মেয়াদ থাকলেও 6টির বয়স 20 থেকে 30 বছর। আর পাটুরিয়া ঘাটে উল্টে যাওয়া শাহ আমানতের মেয়াদ শেষ হয়েছে 2 বছর আগে। ছিল না ফিটনেস সনদও। সবশেষ 1 জুন নামানো হয়েছে ডক থেকে। অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ 1976 অনুযায়ী দেশের নৌপথে কোনো নৌযান চলতে পারবে 40 বছর। শুরুতে নিবন্ধনের মেয়াদ 30 বছর, এরপর চলাচলের উপযোগী থাকলে 5 বছর করে 2 দফায় মেয়াদ বাড়ে 10 বছর। আইন অনুযায়ী পাটুরিয়ায় উল্টে যাওয়া শাহ আমানতের মেয়াদ শেষ হয়েছে 2 বছর আগে। এটি ছাড়াও একই অবস্থা আরও 19টি ফেরির। এসবের নেই ফিটনেস সনদও, তারপরও চলছে নানা রুটে। এর আগে পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেওয়া 4টি ফেরির একটিরও ফিটনেস সনদ ছিল না। মেয়াদহীন পুরনো ফেরি চলাচল প্রসঙ্গে জানতে চাইলে বিআইডব্লিউটিসি বলছে, স্বল্পতার কারণে এসব ফেরিতে গাড়ি পারাপার চলছে। শিমুলিয়া বাংলাবাজার ইয়াটা বন্ধ, পদ্মা সেতুর জন্য আমরা ওইখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছি। এই জন্য এই পুরা দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টা জেলার জনগণের যে যোগাযোগ ব্যবস্থা, যানবাহন, ট্রাক চলাচলের জন্য এটা উপায় নাই, তো আমরা মেরামত করে আমরা চালাচ্ছি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আয়ুষ্কাল শেষ হয় এরই মধ্যে পরিত্যক্ত হয়েছে 5টি ফেরি। ঘাটটি পূরণে নির্মাণাধীন 12টি। সেসব ডক থেকে নামলে পুরনো ফেরিগুলো সরিয়ে ফেলা হবে। অধিকাংশ এখন কন্ডেমড হয়ে গেছে
যেগুলো চলে না। আর আমি থাকতেই ফেরি নির্মাণ করে এসেছিলাম 26টা, আর পরবর্তীতে 12টা ফেরি নির্মাণের আরও আমি অর্থ বরাদ্দ করে এসেছিলাম। তো সেগুলো এখন হয়তো নির্মাণ হবে, নির্মাণ হলে তখন হয়তো ফেরির এই আজকের যে স্বল্পতা, এই স্বল্পতা তখন দূর হবে। এদিকে ফেরি মজবুত হলেও যানবাহনের নিরাপত্তার জন্যই ফিটনেস সার্টিফিকেট নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ফেরি তাদের কিন্তু নিয়মিতভাবে সার্ভে করা হয় না, এবং এই নৌযানগুলোকে সার্ভে করার উদ্দেশ্য যেটা হলো যে এটা যাতে ওই সারা বছর চলাচলের উপযোগী থাকে, এবং এর যান্ত্রিক ত্রুটি, এর কাঠামোগত ত্রুটি, এর অন্যান্য যে ত্রুটিগুলো, এগুলো কিন্তু প্রতি বছর যদি আপনি সার্ভে করেন তাহলে কিন্তু এই ত্রুটিগুলো চিহ্নিত হয়। শিমুলিয়া, বাংলাবাজার, আরিচা, পাটুরিয়া সহ এখন ফেরি চলছে 6টি রুটে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মানিকগঞ্জ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ টিকাদান কর্মসূচিতে ৭৭ লাখ মানুষকে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে। আজ সকাল ৯টা থেকে শুরু হয়েছে এই টিকাদান কর্মসূচি। দেশের সব সিটি কর্পোরেশন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে অস্থায়ী টিকা কেন্দ্রে দেওয়া হচ্ছে এই টিকা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর আগে গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর ৮০,৯৩,২৩৬ জনকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। এই কর্মসূচিতে প্রায় ৩ কোটি মানুষ ২ ডোজ টিকার আওতায় আসবে। এর মাধ্যমে দেশের ১৭% মানুষ ২ ডোজ টিকা পাবেন। স্বাস্থ্য অধিদপ্তরের করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক জানান, টিকা দেওয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে দেশের সব জেলায় টিকা পাঠানো হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষ টিকাদান কর্মসূচি নিয়ে আরও খবর জানাতে ঢাকা এবং বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাচ্ছি রাজধানী ধানমন্ডি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন ভৌমিক। তানভীর, টিকা কেন্দ্রে কেমন ভিড় দেখছেন, আর এই কর্মসূচির বিষয়ে সাধারণ জনগণের আসলে অভিমত কি? আসলে আপনি জানেন, আপনার খবরে যেটি বলছিলেন যে গত ২৭, ২৮, ২৯ তারিখে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যে টার্গেট ঠিক করা হয়েছিল, অর্থাৎ ৭৫তম জন্মদিন উপলক্ষে ৭৫,০০০ টিকা দিবে, সেই প্রথম ডোজের টিকার আজকে কিন্তু অর্থাৎ এই ২৮ তারিখে কর্মসূচি শুরু হয়েছে সকাল ৯টা থেকে। আপনি দেখছেন আমি এখন ধানমন্ডিতে আছি, গ্রিন রোডে এই সূর্যের হাসি ক্লিনিকে। সেখানে আমি এসে যেটি দেখলাম, সকাল থেকেই মানুষজন এখানে ভিড় করেছেন দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার জন্য। এরা কিন্তু গত ১ মাস আগে, আমি আগেই বলছিলাম, প্রথম ডোজের টিকা নিয়েছেন এবং তারাই সকাল থেকে ভিড় জমিয়েছেন। এবং এখন কিন্তু আসলে ৯টা ১০ বাজে, অর্থাৎ ৯টার থেকে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল, এবং এটি শুধু ঢাকা না, সারা বাংলাদেশেই শুরু হয়েছে। কিন্তু আমরা এই ক্লিনিকটিতে এসে কিন্তু খুব একটা সুখকর চিত্র দেখিনি, কারণ এখানকার যারা কর্মকর্তা আছেন, যাদের আসলে টিকাদান কর্মসূচিটি চালানোর কথা ছিল, তারা এখন পর্যন্ত পৌঁছায়নি, অর্থাৎ তারা এখন পর্যন্ত আসেনি এবং তাদের কার্যক্রম তারা শুরু করতে পারেনি। কিন্তু এখানে যে মানুষগুলো আসে, যারা সকাল থেকে এসে ভিড় জমিয়েছেন, যদিও এই কেন্দ্রটিতে তুলনামূলক ভিড় কম, কিন্তু যে মানুষগুলো এসেছেন তারা ভেবেছিলেন অনেক ভিড় হবে, যার কারণে কিন্তু তারা নির্দিষ্ট সময়ের আগে, অর্থাৎ ৯টার অনেক আগেই কিন্তু তারা কেন্দ্রে এসে পৌঁছেছেন। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে এখানে যারা আসলে এই কার্যক্রমটি পরিচালনা করবে, তাদের কিন্তু কাউকে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। আমরা চেষ্টা করেছি আসলে তাদের সাথে যোগাযোগ করার জন্য, তাদেরকে আসলে সেই রকম এখানে কাউকে পাওয়া যাচ্ছে না। তবে নিশ্চয়ই খুব স্বল্প সময়ের ভেতরেই এই টিকাদান কর্মসূচি এখানে শুরু হবে, এবং শুধু এখানে নয়, আমরা নিশ্চয়ই এরপরে এই ঢাকা ধানমন্ডি এলাকা কিংবা রাজধানীর আরও কিছু কেন্দ্র চিত্র আপনাদের দেখাতে পারবো, এবং আমরা আশা করি সব জায়গায় সুষ্ঠু পরিবেশে এই করোনার বিশেষ টিকাদান কর্মসূচির দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি রাজধানী জুড়ে চলবে। তো এই ছিল আসলে এখন পর্যন্ত রাজধানী ধানমন্ডি থেকে এই বিশেষ টিকাদান কর্মসূচি আমার কাছে সর্বশেষ। তানভীর, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা আবার আসবো আপনার কাছে। এবার আমরা চলে যাচ্ছি বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়ায় টিকা কেন্দ্রে আসলে কেমন ভিড় দেখছেন, এবং টিকা কেন্দ্রে এসে সবাই আসলে কতটুকু স্বাস্থ্যবিধি মানছে, এবং তাদের আসলে উৎসুক যার জনতা আছে, তাদের আসলে কতটুকু, মানে অভিমত কতটুকু, তারা আসলে কি বলছেন? করোনার দ্বিতীয় ডোজ নেবার জন্য সকাল ৯টার আগেই অনেক কেন্দ্রেই যারা টিকা নিতে চান তারা এসে ভিড় করতে শুরু করেছেন। আমি যে কেন্দ্রটিতে রয়েছি এটি শহরের পৌর এলাকার একটি কেন্দ্র। এখানে সকাল ৯টায় আমি আসার আগেই দেখেছি যে ২০ নারী এবং পুরুষের
একটা বড় সংখ্যক লোকজন তারা টিকা নেবার জন্য এসছে এবং তাদের এটি দ্বিতীয় ডোজ এবং দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য তাদের যে প্রক্রিয়া সেটি তারা সম্পূর্ণ করে ইতিমধ্যেই বলা যায় যে একটা দীর্ঘ একটি লাইনে সবাই দাঁড়িয়েছেন এবং অন্যান্য কেন্দ্র থেকে আমি যে তথ্যগুলো পেয়েছি সেখানেও ঠিক একই ধরনেরই তথ্য আমরা পাচ্ছি যে টিকা নেওয়ার জন্য মানুষের আগ্রহের কোনো কমতি নেই এবং সব ধরনের ব্যবস্থা আগে থেকে সম্পূর্ণ করে রাখার কারণে সব মিলিয়ে যেটি হয়েছে যে সবাই খুব দ্রুতই টিকা গ্রহণ করতে পারছেন এবং যে যার মতো করে চলেও যেতে পারছেন। আমি স্বাস্থ্য বিভাগ থেকে যে তথ্য পেয়েছি যে বগুড়ার প্রত্যেকটি ইউনিয়নে মোট 3টি করে বুথ থাকার কথা এবং প্রত্যেকটা বুথে 500 জন করে নেওয়ার কথা, সব মিলিয়ে 1500 করে প্রত্যেকটি ইউনিয়নে আজকে দেওয়া হবে। একইভাবে পৌর এলাকাতেও 500 করে দেওয়া হবে 21টি বুথ থেকে। 26,500 টিকা দেবার লক্ষ্য থাকলেও আজকে 37,000-এর মতো টিকা হবে বলে আমরা জানতে পেরেছি, কারণ এর আগের যে দিনটাতে টিকা দেওয়া হয়েছিল সেখানে 37,500 হয়েছে এবং সেই একই সংখ্যক মানুষও আজকে টিকা নেবেন এরকম তথ্য আমাকে স্বাস্থ্য বিভাগের থেকে দিয়েছেন। আর সব মিলিয়ে বলা যায় যে বগুড়ার টিকাদানের যে অবস্থা সেটি অন্যান্য সময়ের তুলনায় বেশ খানিকটা ভালো। বিগত দিনগুলোতে আমাদের উপস্থিতি দেখেছি, সেই উপস্থিতির চাইতে এই যে গণটিকা সেটাতে মানুষের উৎসাহ এবং সুবিধা পাওয়ার যে বিষয়টি সেটি সবাই শেষ গুরুত্বের সাথে দেখছে এবং সুযোগও নিচ্ছে। সরকারের এই একটি সুযোগ সবাই নেবার জন্য যে যার মতো করে চেষ্টা করছেন। ধন্যবাদ আপনাকে। বিশেষ টিকাদান কর্মসূচি নিয়ে খবর জানাতে ঢাকা এবং বগুড়া থেকে যুক্ত ছিলেন এতক্ষণ আমাদের সহকর্মীরা। দেশের কোথাও এখন করোনার উচ্চ সংক্রমণ নেই। টানা 38 দিন শনাক্তের হার 5-এর নিচে। 20 জেলায় শনাক্তের হার 0% কম। গত 7 দিনে মৃত্যু কমেছে প্রায় 20%। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এখনই আত্মতুষ্টি নয়, থাকতে হবে সতর্ক। দেশে এ পর্যন্ত করোনায় মারা গেছে 27,000-এর বেশি মানুষ, শনাক্ত ছাড়িয়েছে 15 লাখ। জুলাই আগস্টে সবচেয়ে ভয়াবহ সময় পার করেছে দেশ। দিনে শনাক্ত 8,000 আর মারা গেছে 200-র বেশি। প্রতিটি জেলায় ছড়িয়ে পড়ে করোনার উচ্চ সংক্রমণ। অনেক জেলায় শনাক্তের হার ছিল 50-এর বেশি। দেশে গত 1 মাসের বেশি সময় ধরেই শনাক্তের হার 5-এর কম। গত 1 সপ্তাহে 21 জেলায় শনাক্ত 1%-এরও কম, আর 20 জেলায় তা 0%-এর মধ্যে। কমেছে মৃত্যুও। ঢাকা চট্টগ্রাম বাদে বেশিরভাগ বিভাগই প্রায় মৃত্যু শূন্য থাকছে প্রতিদিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে টানা 2 সপ্তাহ শনাক্তের হার 5-এর নিচে থাকলে তাকে স্বস্তিদায়ক পর্যায়ে ধরা হয়। 600তম দিনে আমাদের স্বস্তির নিঃশ্বাস ফেলার এখনো সময় হয়নি। করোনা যাতে না হয় আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, কমপক্ষে মাস্ক পরবো আর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবো, নাকে চোখে মুখে হাত দেবো না। এদিকে রাশিয়া, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে সংক্রমণ। প্রতিবেশী রাষ্ট্র ভারতেও বেড়েছে শনাক্ত ও মৃত্যু। ফলে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ সিডিসি। এইটি এক ধরনের আমাদের মাঝে আত্মতুষ্টি এনে দিয়েছে, যেটি আমি মনে করি অনেক ক্ষেত্রে আত্মঘাতী হতে পারে। তার কারণ হলো এখন তো করোনার সংক্রমণ থেকে আমরা 100% মুক্ত হইনি এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত যে জনগোষ্ঠী শতকরা 70 থেকে 80% মানুষকে আমরা টিকা দিয়ে দিতে চাই, দ্বিতীয় ডোজ নিশ্চিত করতে চাই, সেটি কিন্তু আমরা এখনো অর্জন করিনি। কাজেই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। দেশে এখন সর্বোচ্চ শনাক্তের হার পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে 7%-এর বেশি, আর বাকি 62 জেলায় শনাক্তের হার 5-এর নিচে। সবচেয়ে কম শনাক্ত হবিগঞ্জ ও সুনামগঞ্জে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো যা থাকছে, পায়রা সেতু যেন হয়ে উঠেছে বিনোদন কেন্দ্র। শত শত দর্শনার্থীর ভিড়ে সেতুতে ভিড় চলছে যানবাহন। উৎপাদন বন্দরে অব্যবস্থাপনায় বছরে 150 কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট। প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন নোয়াখালী চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তরা। তবে আতঙ্ক যেন কাটছেই না। শত বছরের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি সব ধর্ম বর্ণের মানুষের। শত বছরের পুরনো চৌমুহনী শ্রী শ্রী রামচন্দ্রদেবের সমাধি আশ্রম সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট এটি। দেশের বিভিন্ন জেলার পর্যটক আসতেন সৌন্দর্যমণ্ডিত এই আশ্রম দেখতে। গত 15 অক্টোবর দুর্বৃত্তের হামলায় বিধ্বস্ত ঐতিহ্যবাহী এই আশ্রম।
শুধু এই আশ্রম নয়, ভাঙচুর চালানো হয়েছে ঐতিহ্যবাহী রাধা মাধব জিউর মন্দির, ইস্কন মন্দির সহ ৮টি মন্দির, বিভিন্ন পূজা মণ্ডপ, দোকানপাট ও বাড়িঘরে। হামলার আতঙ্ক এখনও কাটেনি ক্ষতিগ্রস্তদের। যে ঘটনা ঘটে গিয়েছে এর কারণে আমাদের মা বোনরা বাসা থেকে বেরোতে চাচ্ছে না ভয়ে। তো এখন এই মুহূর্তে আমাদের প্রতিবেশী মুসলমান ভাইরা আমাদেরকে সহযোগিতা করতেছে। আমাদের মনে যে এটা হৃদয় হয়েছে, নষ্ট হয়েছে, এটা তো আর দিতে পারবে না। এটাকে ক্ষতস্থানটা পূর্ণ করতে হলে কিছু আপনার সবার সহযোগিতা প্রয়োজন। স্থানীয়রা বলছেন, যে যার অবস্থানে থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। শত বছরের সম্প্রীতি রক্ষায় কাজ করছেন সবাই। এই যমুনার ঐতিহ্য হত্যাকাণ্ডের নয়, এই যমুনার ঐতিহ্য হচ্ছে সাম্প্রদায়িক বাংলাদেশ। প্রত্যেকটা উৎসবে যেন আমরা একজনকে কাঁধে রেখে আরেকজন চলাফেরা করতে পারি। জেলা পুলিশ সুপার জানান, সাম্প্রদায়িক হামলার পরিকল্পনাকারী ও ইন্ধনদাতা সহ সবাইকে আইনের আওতায় আনার কাজ করছে প্রশাসন। প্রকৃত অপরাধীদের আমরা গ্রেপ্তার করলে কিন্তু তাদের আশার সঞ্চার হবে। আমরা কিন্তু প্রত্যেক দিনই তাদের সঙ্গে কথা বলছি, সুবিধা অসুবিধা জিজ্ঞাসা করছি, আমরা যতটুকু পারছি আমরা তাদেরকে সহযোগিতা করছি। এখন আমরা স্থানীয় জনগণকে নিয়ে, প্রশাসনকে নিয়ে, পুলিশ সহ আমরা তাদেরকে সামাজিকভাবে সামাজিক সুরক্ষার বলয়ে নিয়ে আসব। দ্রুত দোষীদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 14 নভেম্বর এসএসসি পরীক্ষা, তাই প্রশ্ন ফাঁসের মতো জটিলতা এড়াতে 8 থেকে 25 নভেম্বর বন্ধ থাকবে সব কোচিং সেন্টার। পরীক্ষা চলাকালীন কেউ গুজব ছড়ালেও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী। এবছর সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপ ভিত্তিক 3টি বিষয়ে হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। বাকি বিষয়গুলোর মূল্যায়ন জেএসসির ফলের ভিত্তিতে। পরীক্ষা নিয়ে জানাতে সংবাদ সম্মেলনে এসে শিক্ষামন্ত্রী জানান, এবার গত বছরের চেয়ে পরীক্ষার্থী বেশি 1,79,334 জন, আর পরীক্ষা হবে 3,679 কেন্দ্রে। এছাড়া অভিভাবকদের কেন্দ্রের পাশে ভিড় না করার আহ্বানও তার। অভিভাবকদের যদি না আসা যায় তাহলেই ভালো, যদি আসতেই হয় যেন একজনের বেশি না আসেন এবং তারাও যেন কেন্দ্রের বাইরে ভিড় না করেন। পাশাপাশি প্রশ্ন ফাঁসের মতো সমস্যা কাটাতে 8 থেকে 25 নভেম্বর পর্যন্ত বন্ধ রাখতে হবে সব কোচিং সেন্টার। কেন্দ্রীয় সচিব ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না মোবাইল ফোন, তবে সেই ফোনে থাকতে পারবে না কোনো ক্যামেরা। যারাই এই ধরনের কোনো গুজবের সঙ্গে জড়িত থাকে কিংবা প্রশ্ন ফাঁসের চেষ্টার সঙ্গে যদি কেউ জড়িত থাকে, তাদেরকে ধরার ব্যাপারে আমাদের সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো তীক্ষ্ণ নজরদারি এখন থেকেই শুরু করেছে এবং কেউ যদি কোনোভাবে জড়িত আছেন ধরা যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া পরীক্ষা 30 দিনের মধ্যে দেয়া হবে ফল, আর সব বিষয়ে পরীক্ষা না নেয়ায় ফর্ম পূরণের সময় নেয়া খরচ না হওয়ার টাকা ফেরতের সিদ্ধান্তও নিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছর থেকে মাদ্রাসায় যুক্ত হচ্ছে কারিগরি শিক্ষার কোর্স। ধাপে ধাপে 1000 মাদ্রাসায় এটি চালু করা হবে। পরে দেশের সব মাদ্রাসায় কারিগরি শিক্ষার কোর্স সংযুক্ত করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করার উদ্যোগ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এজন্য শিক্ষাক্রম সহ নানা বিষয়ে পরিবর্তনের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় এবার মাদ্রাসায় সংযুক্ত করা হচ্ছে কারিগরি শিক্ষা। প্রথমে নবম দশম শ্রেণীতে 2টি ট্রেড কোর্স বাধ্যতামূলক করা হবে। অন্যান্য শ্রেণীতেও সংযুক্ত হবে কোর্স। অটো মেকানিক্স, জেনারেল ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডিং, গ্যাস অ্যান্ড আর্ক সহ নানা বিষয়ের শর্ট কোর্স সংযুক্ত হবে। আমরা সমন্বিতভাবে কাজ করছি। আমরা মনে করছি যে আমাদের সকল শিক্ষাই হবে দক্ষতা ভিত্তিক, মূল্যবোধ সম্পন্ন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি যাতে তার মধ্যে থাকে, শুধু জ্ঞান নির্ভর নয়। আগামী বছর থেকে প্রাথমিকভাবে 1000 মাদ্রাসায় কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পরবর্তীতে এসব মাদ্রাসার শিক্ষকরা অন্য মাদ্রাসাগুলোতে এই কোর্স চালু করতে ভূমিকা রাখবেন। এইগুলো মডেল প্রতিষ্ঠান হিসেবে তারা তাদের নিকটবর্তী যে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা আছে তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট, টিচারদের যে লার্নিং গ্যাপ সেগুলো কভার করবে। আমরা ডিসেন্ট্রালাইজ করে নিচ্ছি, কারণ আমাদের সীমিত সম্পদ এবং সীমিত সময় দুটো মাথায় রেখে তারাই কিন্তু এদেরকে স্কিল করবে। একে ভালো উদ্যোগ বলে মনে করছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
তবে সর্বোচ্চ সুফল পেতে দক্ষ শিক্ষক নিয়োগ এবং যন্ত্রপাতি নিশ্চিত করার পরামর্শ তাদের। শিক্ষক ছাড়া এই কোর্সে শিক্ষাদান করাটা একটু দুরূহ হয়ে যাবে, সেই জন্য একজন শিক্ষক প্রয়োজন হবে। সে যে কোর্সই খোলা হোক না কেন, সেই কোর্সের একজন শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বাড়ছে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা। তবে বন্দরগুলোতে সঠিক সংরক্ষণ ব্যবস্থা না থাকায় প্রতি বছর এসব ফোনের 150 কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হচ্ছে, যা উৎপাদনের ক্ষেত্রে বড় বাধা বলছে কোম্পানিগুলো। তবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানালেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। দেশে মোবাইল ফোন সেট উৎপাদন শুরু হয় কয়েক বছর আগেই। বর্তমানে উৎপাদন হচ্ছে স্যামসাং, ওপ্পো, সিম্ফনি, ভিভো, নকিয়া সহ 10টি ব্র্যান্ডের ফোন সেট। সম্প্রতি চালু হয়েছে শাওমি ব্র্যান্ডের কারখানাও। ডিরেক্ট এবং ইনডিরেক্ট মিলিয়ে শাওমিতে 2000-এর মতো কর্মসংস্থান হয়েছে। আমাদের ম্যানুফ্যাকচারিং হওয়ার ফলে আমার ডিরেক্ট টেক জব ক্রিয়েট হবে 1000-এর উপরে। মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন BMPIA জানিয়েছে, দেশে বছরে নতুন মোবাইল ফোন সেটের চাহিদা 3.5 কোটি। এর 50% উৎপাদন হয় দেশে। এজন্য চীন, ভিয়েতনাম সহ কয়েকটি দেশ থেকে আমদানি করা হয় যন্ত্রপাতি। তবে বন্দরগুলোতে সঠিক সংরক্ষণ ব্যবস্থা না থাকায় বছরে অন্তত 150 কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। এয়ারপোর্ট থেকে অনেক ফ্লাইট অনেক জায়গায় যায় না, আমাদের অনেক ডাইরেক্ট ফ্লাইট নাই। বাংলাদেশ বিমানের আসলে কার্গো ফ্লাইট তেমন একটা নেই, অনেক থার্ড পার্টি কার্গোর সাথে আমাদের কাজ করতে হয়। এয়ারপোর্টের ইনফ্রাস্ট্রাকচার এখনো ওই রকমভাবে ইকুইপ না। টেকনোলজি ভিত্তিক টেলিকমিউনিকেশন বা ছোট ছোট পণ্যগুলোকে সিকিউর করার জন্য, যে আমাদের রাতে ফ্লাইট আসে, ফ্লাইট থেকে নামে, এই ধরনের জিনিস, বৃষ্টিতে, ইভেন সামান্য বাতাসের সাথে আসলেও এই ধরনের কোরেশনের একটা প্রবলেম হয়। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর এসব সমস্যার বিষয়ে কিছুই জানে না সরকার। তবে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। বন্দরের সুবিধাগুলো, এগুলোর জন্য আমাদের উৎপাদকদের সাথে আমরা কথা বলবো। তাদের যেসব বিষয়গুলো আছে আমাদের দিক থেকে যেটুকু সাপোর্ট দেওয়ার এইটুকু আমরা দেবো, কিন্তু কাজটা তো আমাদের না। আমাদের কাজ হলে আমরা করে দিতাম। বর্তমানে দেশে বছরে 8000 কোটি টাকার মোবাইল ফোন সেট উৎপাদন হয়, যার বেশিরভাগই স্মার্টফোন। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লন্ডনে বসে কেউ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালালে ব্রিটিশ আইনে তাদের ব্যাপারে তদন্তের সুযোগ রয়েছে, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। বলেন, তার দেশ মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করলেও কোনো ধরনের ঘৃণা ও উস্কানিমূলক বক্তব্য সমর্থন করে না। বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক সহ নানা বিষয়ে নিজের মত তুলে ধরেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশনের আয়োজিত ডিকাপ টক অনুষ্ঠানে তিনি বলেন, গণতন্ত্রের মসৃণ পথচলা নিশ্চিতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হতে হবে, কারণ এর সঙ্গে দেশের উন্নয়ন নির্ভর করে। ডিকসন বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ভোট নিশ্চিতে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের সব রাজনৈতিক দল অংশ নেবে বলে আশা করছে যুক্তরাজ্য। নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে বাংলাদেশের সংবিধানেই পরিষ্কারভাবে বলা রয়েছে, সংবিধানের নিয়ম মেনে বাংলাদেশ নির্বাচন করবে। বিদেশি কেউ এ ব্যাপারে কিছু বলতে পারবেন না। আমরা কেবল বন্ধু হিসেবে পাশে থাকতে পারি, আর বন্ধু হিসেবে আমরা চাই নির্বাচন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক। সম্প্রতি বাংলাদেশের সহিংসতায় জড়িতরা লন্ডনে অবস্থানরত ব্যক্তিদের কাছ থেকে নির্দেশনা পাচ্ছেন, এমন অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে যুক্তরাজ্যের অবস্থান তুলে ধরেন হাইকমিশনার। লন্ডনে বসে যদি কেউ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালায় এবং তার জন্য কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে অভিযোগের ভিত্তিতে ব্রিটিশ আইনেই তার বিরুদ্ধে তদন্তের সুযোগ রয়েছে। তবে এটা সম্পূর্ণ ব্রিটিশ আদালতের এখতিয়ার। আদালতের অনুমতি ছাড়া এর তদন্ত করা সম্ভব না। এখানে সরকারের করার কিছু নেই। এছাড়া যুক্তরাজ্যে সংসদ সদস্যদের ওপর হামলার ঘটনা দুঃখজনক মন্তব্য করে ব্রিটিশ হাইকমিশনার বলেন, এখন এমপিদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে তার সরকার। সংখ্যালঘু শ্রেণীর এমপিদের নিরাপত্তায় আরও বেশি সতর্ক দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বিমানের পাইলটদের বেতন নিয়ে সংকট দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাই এর দ্রুত সমাধানের তাগিদ দিয়েছে এভিয়েশন বিশেষজ্ঞরা। বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশন বলছে, আগামী শনিবারের বোর্ড সভায় বেতনের বিষয়টি সুরাহা আশ্বাস দিয়েছে বিমান কর্তৃপক্ষ। গত বছর দেশে করোনা মহামারী শুরুর পর থেকেই ব্যয় সংকোচন করতে অন্য কর্মকর্তাদের সঙ্গে নির্দিষ্ট হারে পাইলটদেরও বেতন কাটার সিদ্ধান্ত নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বিমানের সব কর্মীর বেতন সমন্বয় হলেও পাইলটদের বেতন এখনও কেটে রাখা হচ্ছে। তাই চুক্তির অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করতে অস্বীকৃতি জানান পাইলটরা। এমন পরিস্থিতিতে আগামী শনিবার বোর্ড সভায় বিষয়টি সমাধানে আলোচনা করবে বিমান কর্তৃপক্ষ। এতে পাইলটদের ওভারসিজ অ্যালায়েন্স সমন্বয় করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানায় পাইলট অ্যাসোসিয়েশন। আমাদের বেতন এখনও কর্তন চলছে। এই বিষয়টিকেই আমরা আসলে দীর্ঘদিন যাবৎ বিমানকে বলে আসছিলাম যে সকলের সাথে আমাদের জন্য বেতন কর্তনটাও সমন্বয় করা হয়। সেটা হয়নি। পাইলটরাও দীর্ঘদিন যাবৎ পরিশ্রম করে যাচ্ছে। এখন আসলে পাইলটদের মধ্যেও একটা হতাশা। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, পাইলটদের বেতন কাঠামো নতুনভাবে বিন্যাস করা না হলে অসন্তোষ তৈরি হবে। এছাড়া পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি। তাদের সাথে বসে এটা আলাপ আলোচনা করে সমাধান করা উচিত। তবে যেহেতু এটা একটা গভর্নমেন্টের বেস একটা এয়ারলাইন্স, এখানে দুই পক্ষই কিন্তু সমঝোতা হওয়া উচিত। কারণ আমরা চাই না যে এই মুহূর্তে কোনো এয়ারলাইন্সে একটা সংকট করে আমাদের ইমেজটাকে নষ্ট করে। বিমান কর্তৃপক্ষের আশ্বাসে কাজে ফিরেছেন পাইলটরা, যদিও এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়নি বিমান। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের চেঙ্গের খালে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী পাড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ৬টি গ্রামের বেশ কিছু ফসলি জমি, বাড়িঘর সহ বিভিন্ন স্থাপনা। জেলা প্রশাসন বলছে, ইজারার শর্ত ভঙ্গ করে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। সিলেট সদর উপজেলার ভেতর দিয়ে বয়ে যাওয়া চেঙ্গের খাল নদীতে নেই তেমন কোনো স্রোত কিংবা ঢেউ। তবুও নদী তীরে ভাঙনের কবলে দিশেহারা স্থানীয় পাটিমোড়া, পুটিকাটা, নয়াবাজার, শিমুলকান্দি সহ ৬ গ্রামের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, নির্দিষ্ট এলাকার পরিবর্তে নদীর পাড় থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তুলছে প্রভাবশালী মহল। অপরিকল্পিতভাবে বালু তোলায় ভাঙতে শুরু করেছে নদীর তীর। এ বিষয়ে একাধিকবার প্রশাসনকে জানানো হলেও মেলেনি প্রতিকার। এখানে ড্রেজার আছে কিছু, এই ড্রেজারে মাটি তোলা হয়, তাদেরকে বাধা দিলে তারা বাধা মানে না। বাড়িঘর, মসজিদ সব ভাঙে আর কি। এরা নিষেধ দিলেও আমরা সরকার থেকে লিজ আনছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েও কোনো ফলপ্রসূ ফল পাচ্ছি না। তবে জেলা প্রশাসক বলছেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিষয়ে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। আর ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। নিয়মিতভাবে সীমানা অতিক্রম করে সীমানার বাইরে বালু অবৈধভাবে বালু উত্তোলন করে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা সবসময় ব্যবস্থা নিয়ে থাকি, ভবিষ্যতে আমরা নেব। আমাদের পরিচালন ব্যয় খাতের আওতায় যে প্রতি বছর যে বাজেট আসে, ওই বাজেটের আওতায় আমরা বরাদ্দ চেয়েছি। বরাদ্দটা এখনো পাইনি। বরাদ্দ সাপেক্ষে এই কাজটা করা যাবে, মানে ভাঙন প্রতিরোধের ব্লকের কাজ কিংবা স্লোপ প্রোটেকশন ব্যবস্থা নেওয়া যাবে। বারবার আশ্বাস না দিয়ে নদী ভাঙনের কবল থেকে রক্ষার কার্যকরী ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পায়রা সেতু দক্ষিণের ৬ জেলার সঙ্গে শুধু যোগাযোগ স্থাপন করেনি, স্থানীয়দের কাছে বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত হচ্ছে এটি। উদ্বোধনের পর থেকে ব্রিজটিকে দেখতে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা। তবে সাধারণ মানুষের অবাধ চলাচলে সেতুতে যানবাহন চলতে হচ্ছে ধীর গতিতে। উদ্বোধনের পর থেকেই বন্ধু-বান্ধব কিংবা স্বজনদের নিয়ে এক নজর পায়রা সেতুটি দেখতে আসছেন অনেকেই। কেবল সিস্টেমে তৈরি এই সেতুতে লাইটিং ব্যবস্থা রাতে তৈরি করে দৃষ্টিনন্দন পরিবেশ, যা এখন স্থানীয়দের বিনোদন কেন্দ্র। শুধু পটুয়াখালী নয়, আশপাশের জেলা থেকেও সেখানে যাচ্ছেন অনেক দর্শনার্থী। এত বড় একটা ব্রিজ দেখানো সুন্দর এবং আমাদের রাস্তাঘাট উন্নয়নের জন্য তাকে অনেক
অনেক ধন্যবাদ। এরকম একটা সেতু আমাদের শেখ হাসিনা করছে, এজন্য আমরা খুব আনন্দিত। আমরা গর্বিত এত সুন্দর একটা দৃশ্য দেখে। ঘোরাফেরার মতো একটা জায়গা হয়েছে, অনেক এনজয় করতে চাই। তবে সেতুর ওপরে জটলার কারণে যানবাহন চলাচলের সমস্যা এবং বেপরোয়া গতির মোটরসাইকেলের কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। এ অবস্থায় দর্শনার্থীদের নিরাপত্তার পাশাপাশি সেতুর সার্বিক বিষয় মাথায় রেখেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের নিরাপত্তার জন্য দুই পাশে পুলিশ বক্স থাকবে এবং সেতু কর্তৃপক্ষের কিন্তু নিজস্ব আনসার বাহিনী আছে, তো তারা ভিজিলেন্স আছে। আগামী 2-4 দিন পর মানুষ যখন ইউজ টু হবে, যেহেতু প্রথম, সেক্ষেত্রে আমরা সবাইকে অ্যালার্ট করব এবং যখন তখন এলোমেলোভাবে কাউকে তখন চলতে দেওয়া হবে। অত্যাধুনিক এই সেতুতে যুক্ত হয়েছে ব্রিজ হেলথ মনিটর সেন্সর, যার মাধ্যমে ভূমিকম্প, ঝড়, সাইক্লোন, তাপমাত্রা বা ওভারলোডিংয়ের কারণে ব্রিজে যদি কোনো ক্ষতি হয় তা জানা যাবে সহজেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইউরোপে করোনার নতুন হটস্পট রাশিয়ায় উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু। টানা 10 দিন ধরে দেশটিতে দিনে 1000-এর বেশি মানুষ মারা যাচ্ছে। এদিকে ভারতেও নতুন করে বাড়তে শুরু করেছে করোনার বিস্তার। 2 মাস পর বুধবার সর্বোচ্চ 734 জনের মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। এক সপ্তাহে ভারতে করোনায় প্রাণহানি বেড়েছে 105%। এদিকে বিশ্বে করোনায় একদিনে 8500 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 4,70,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়ালো 49,87,000। এ পর্যন্ত আক্রান্ত 24,57,00,000-এর বেশি। একদিনে সবচেয়ে বেশি শনাক্ত মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। 24 ঘন্টায় দেশটিতে মারা গেছে 1,500, নতুন শনাক্ত 73,000। নতুন 43,900 রোগী শনাক্ত নিয়ে যুক্তরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 88,97,000। নভেম্বরের শেষ নাগাদ পশ্চিমা দেশগুলোর সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। বুধবার সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। বলেন, ইরান সবসময় চুক্তি মেনে চলতে আগ্রহী, কিন্তু ফলপ্রসূ সমাধান চাইলে অন্য পক্ষকেও সদিচ্ছা প্রকাশ করতে হবে। এ সময় আলোচনায় ফিরতে চাইলে যুক্তরাষ্ট্রকে ইরানের জব্দকৃত অর্থ ফেরত দেওয়ার আহ্বান জানান তিনি। 6 পরাশক্তির সঙ্গে ইরানের আলোচনায় বসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পেশাকি। দীর্ঘদিনের আলোচনার পর 2015 সালে পরমাণু কর্মসূচি ইস্যুতে চুক্তিবদ্ধ হয় ইরান ও পশ্চিমা বিশ্ব। এবছরের জুনে শেষ হয় চুক্তির মেয়াদ, কিন্তু তার আগে 2018 সালে এই চুক্তি থেকে বেরিয়ে আসে যুক্তরাষ্ট্র। সেই সাথে ইরানের ওপর আরোপ করা হয় নতুন নিষেধাজ্ঞা। তেহরানের অভিযোগ, অন্যায়ভাবে ইরানি নাগরিকদের অর্থ জব্দ করে রেখেছে ওয়াশিংটন। সেনা অভ্যুত্থানের জেরে এবার সুদানে সাহায্য স্থগিত করেছে বিশ্বব্যাংক। এর আগে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের প্রতিবাদে আফ্রিকান ইউনিয়নও দেশটির সদস্যপদ স্থগিত করে। মঙ্গলবার $70 কোটি সাহায্য বন্ধের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর ফলে সুদানে বেসামরিক সরকার পুনর্বহালে অভ্যুত্থান নেতা জেনারেল আবদেল ফাত্তাহ বুরহানের ওপর চাপ বেড়েছে। এদিকে অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ আরও জোরদার হচ্ছে। বুধবার কোনো প্রাণহানি না হলেও এ পর্যন্ত বিক্ষোভ সহিংসতায় 7 জন নিহত হয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে এরই মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদাক ও তার স্ত্রীকে মুক্তি দিয়েছে সেনাবাহিনী। আগামী 6 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে আইএস। মঙ্গলবার মার্কিন কংগ্রেসকে তথ্য জানিয়ে সতর্ক করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়, পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা। তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পরপরই মাথাচাড়া দিয়ে উঠেছে আইএস জঙ্গিরা। পেন্টাগনের আন্ডার সেক্রেটারি কলিন কাহল জানান, আগস্টে 2 দশকের যুদ্ধ শেষ হলেও আফগানিস্তান এখনও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। মার্কিন সেনা প্রত্যাহারের পর আইএস আফগানিস্তানের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালাচ্ছে। বেশ কয়েকটি হামলার দায়ও স্বীকার করেছে আফগান অনুসারী ইসলামিক স্টেট ইন খোরাসান প্রদেশ ISKPI। আইএস দমনে তালেবান সফল হতে পারবে কিনা তা নিয়ে সংশয় জানিয়েছে কলিন কাহল। ইংল্যান্ডের বিপক্ষে 8 উইকেটের হারে স্পষ্ট 3 ডিপার্টমেন্টে ব্যর্থ বাংলাদেশ। ব্যাটিংয়ের পর বোলিংয়েও হতাশ করেছে টিম টাইগার্স। ইংলিশদের কাছে অসহায় আত্মসমর্পণের পর স্পিনার নাসুমের সরল স্বীকারোক্তি, আমাদের দিয়ে হচ্ছে না। তবে আশাহত না হয়ে সুপার 12-এর বাকি 3 ম্যাচে ভালো করার প্রত্যাশা নাসুমের।
দেশের বাইরে বাংলাদেশের বড় শক্তির নাম স্পিন অ্যাটাক। সেই স্পিনাররাই ভালো করতে পারছেন না, ফলো আসছে না, সাথে ব্যাটসম্যানরাও ভালো করতে পারেননি। কেন ভালো করতে পারছেন না তার উত্তর যেন নেই নাসুমের কাছেও। আমাদের মধ্যে কথা হয়, আমরা তো অবশ্যই কথা বলি, আমাদের যেহেতু হচ্ছে না, প্রথম 6 ওভার আমরা রান তুলতে পারতেছি না, এই জন্য আমরা একটু ব্যাকফুটে চলে যাচ্ছি, আর রানও তুলতে পারতেছি না, উইকেটও চলে যাচ্ছে, এই জন্য হয়তো আমরা একটু ব্যাকফুটে চলে যাচ্ছি। বাট এটা নিয়ে কথা হয়, আর সবার ভিতরেই আছে, চেষ্টা আছে মানে ভালো কিছু করার, হচ্ছে না আসলে, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। টানা ম্যাচ হেরে ব্যাকফুটে বাংলাদেশ, বাকি 3 ম্যাচে ভালো পারফর্ম করার নিয়েও থাকছে শঙ্কা। এখান থেকেও কি সেমিফাইনাল খেলা সম্ভব? নাসুম অবশ্য সেই চাপ নিতে চাইছেন না, বলছেন ম্যাচ বাই ম্যাচ খেলতে চায় বাংলাদেশ দল। আমাদের আরো 3টা ম্যাচ আছে, অবশ্যই এখান থেকে একটা ম্যাচ আমরা ক্লিক করলে অবশ্যই বাকি 2টা ম্যাচও আমরা ক্লিক করতে পারবো, আর একটা ম্যাচ জিতলে অবশ্যই পরের ম্যাচের জন্য কনফিডেন্স দেয়। পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর মিশন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যাদের খুব ভালোভাবেই চেনে জানে বাংলাদেশ দল, তাই তো ভালো কিছু প্রত্যাশা করছে টিম টাইগার্স। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। ইংল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে 3 উইকেটে 27 রান, 120 বলের খেলায় 52টা ডট। এই পরিসংখ্যানে কি ম্যাচ জেতা যায়? টপ অর্ডারের ব্যর্থতা আরও একবার দাঁড় করিয়েছে বিপদের মুখে। ওখানে একরকম ম্যাচ হাতছাড়া টাইগারদের জন্য, আর পরিস্থিতি বুঝে শট সিলেকশনের গলদ লম্বা করেছে হতাশার তালিকা। আবুধাবিতে পাওয়ার প্লের ভোগান্তি চরমে। ফিল্ড রেস্ট্রিকশনের ফায়দা নেওয়া তো দূরের কথা, দ্রুত উইকেট হারিয়ে প্রতিপক্ষকে মোমেন্টাম উপহার দিয়েছে বাংলাদেশ। শুরুর 6 ওভারেই ম্যাচ হেলে যায় ইংল্যান্ডের দিকে। টেম্পারমেন্ট স্কিলের দিকে তাকানো যাক। 2 বাউন্ডারিতে লিটন যখন এগিয়েছিলেন, মাথা খাটিয়ে মঈন আলী দিয়েছেন জবাব। লেন্থের হেরফেরে ফাঁদ তৈরি করেছেন, তাতে ধরা দিয়েছে লিটন। অ্যাগ্রেশন ভালো, কিন্তু সাকিবের হাফ হার্টেড শটের কি মানে ওই সময়? ওটা যেন ক্লান্তিরই বহিঃপ্রকাশ। ওই উইকেট বাংলাদেশ ইনিংসের টার্নিং পয়েন্ট ধরাই যায়। মুশফিকের কথাই ধরা যাক। দল যখন মহাচাপে, মুশি রিভার্স সুইপের ঝুঁকি নিলেন। প্রথমবার অল্পের জন্য বেঁচে গেছেন। মিলসের ওই ক্যাচটা হয়ে গেলে কি হতো? রিভার্স খেলতে পরের চেষ্টায় ঠিকই আটকেছেন, যখন সেট হয়ে ভালো কিছু করা ছিল বড্ড জরুরি। স্ট্যাম্পের বলে এক্সট্রা ইনোভেশন কি খুবই দরকার ছিল? টি-20তে স্কুপ রিভার্স শটের প্রয়োজন আছে, নেট সেশনে সেটা শেখানো হয়, কিন্তু কখন কিভাবে কোন বলে তা করবেন মুশফিক মাহেদিরা কি আদৌ ধরতে পারছেন? স্পিনিং কন্ডিশনে অভ্যস্ত বাংলাদেশ ওই স্পিনেই যেন হাঁসফাঁস ছুটে যায়। মঈন লিভিংস্টোনরাও তাই দাপট দেখাতে পারে ওদের বিপক্ষে। সব মিলিয়ে 52টা ডট বল টাইগার ইনিংসে। টি-20 ম্যাচে এর চেয়ে খারাপ আর কি হতে পারে? অবশ্যই আমরা ব্যাটিং পারফরমেন্সে হতাশ। ভালো উইকেট ছিল, কোথাও কোনো পার্টনারশিপ হয়নি। এরকম কন্ডিশনে ভালো শুরু করতে না পারা আরো কঠিন করেছে। নতুন করে ভেবে ভালো প্ল্যান নিয়ে আসতে হবে। আদিল রশিদকে 2 ছক্কা হাঁকানো নাসুমি তো দেখিয়ে দিলেন, ভয়ে গুটিয়ে থাকলেই পেয়ে বসে প্রতিপক্ষ। লড়াকু মানসিকতাই টপ লেভেল ক্রিকেটে জায়গা দিতে পারে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবুধাবিতে দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে 4 উইকেটে হারিয়েছে নামিবিয়া। 110 রানের টার্গেট 5 বল হাতে রেখেই টপকে যায় ডেভিড উইচার দল। টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি স্কটল্যান্ড। আফগানিস্তান ম্যাচের মতো এদিনও শুরুতেই ধস নামে স্কটিশ লাইন আপে। রুবেন ট্রাম্পেলম্যানের তাণ্ডবে দিশেহারা স্কটল্যান্ড প্রথম ওভারে হারায় 3 উইকেট। বান্সির পর ম্যাকলয়েড আর বেরিংটন আউট হন 0 রানে। তবে ম্যাথিউ ক্রস ও মাইকেল লিস্কের প্রতিরোধ মান বাঁচিয়েছে। জবাবে আস্কিং রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলেন নামিবিয়া। ক্রেগ উইলিয়ামস ফেরেন 23 করে। লিঙ্গেন আউট হন 18 রানে। মাঝে গ্রিন এরাসমাসের আউটে শঙ্কা জাগলেও সামলে নেন স্মিথ। Up and over mid-off, goes straight, goes for 6. Up and over, and will it go all the way? It does. What a way to win your first ever Super T20. Up and over, and will it go all the way? It does. What a way to win your first ever Super
টি-20 বিশ্বকাপে আজ একমাত্র ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু রাত 8টায়। দু দলই জয় দিয়ে শুরু করেছে সুপার 12। সাউথ আফ্রিকার বিপক্ষে জয় অজিতের। অন্যদিকে শ্রীলঙ্কা হারিয়েছে বাংলাদেশকে। সেমিফাইনালের পথ সহজ করতে দ্বিতীয় জয়ে চোখ দুই দলের। শক্তি সামর্থ্যে অজিরা এগিয়ে থাকলেও বড় মঞ্চে র্যাঙ্কিংয়ের বিচার না করে মাঠের লড়াইয়ে নিজেদের সামর্থ্যে প্রমাণে গুরুত্ব লঙ্কান অধিনায়ক সানাকার। অন্যদিকে প্রথম ম্যাচে কষ্টের জয় পাওয়া অস্ট্রেলিয়ার ভুল ত্রুটি শুধরে নিজেদের সেরাটা দিতে মরিয়া। লা লিগা এবার রায়ো ভায়াকানোর কাছে হেরে গেল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে 1-0 গোলে হেরেছে কাতালানরা। এছাড়া ওসাসুনার সাথে ঘরের মাঠে 0-0 ড্র করে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনার বিপক্ষে এল ক্লাসিকোর একাদশে 3টি পরিবর্তন আনেন রিয়াল কোচ আনচেলোত্তি। শুরু থেকেই ম্যাচ তাদের নিয়ন্ত্রণে ছিল। দারুণ আক্রমণে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ান দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়াস ও বেনজেমা, যদিও গোল পাননি তারা। ড্রয়ের পরও 21 পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে লস ব্লাঙ্কোরা। এদিকে ভায়াকানোর মাঠে প্রথমার্ধে নিজেদের ভুলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। 71 মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেমফিস ডিপাই। তার শট রুখে দেন স্বাগতিক গোলরক্ষক। এর ফলে হার নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা। Oscar Treco's pass after he'd dispossessed Sergi Busquets. Falcao with his... But it would be saved. Stole Dimitrievski getting down to his... বর্ণিল আয়োজনে উদ্বোধন হয়েছে বঙ্গবন্ধু আর্টিস্টিক জিমন্যাস্টিক্স টুর্নামেন্ট। বাংলাদেশে প্রথমবার এত বড় আয়োজনে শুভেচ্ছা দূত হতে পেরে আনন্দিত অলিম্পিক স্বর্ণজয়ী মার্গারিতা মামুন। বলেছেন ফেডারেশন চাইলে ভবিষ্যতে বাংলাদেশের জিমন্যাস্টিক্সের উন্নয়নে কাজ করতে চান। 6 দেশের 67টি প্রতিযোগী নিয়ে লড়াই শুরু আজ। আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের বড় আয়োজন। মিরপুর ইনডোর স্টেডিয়ামে 6 দেশের প্রতিযোগীরা উপস্থিত। সবার মধ্যমণি টুর্নামেন্টের শুভেচ্ছা দূত অলিম্পিক স্বর্ণজয়ী মার্গারিতা মামুন। বর্ণিল আয়োজনে হয়েছে উদ্বোধন। অংশ নেয়া দেশগুলোর সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে নানা পরিবেশনায়। টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন পররাষ্ট্রমন্ত্রী। ছিল জিমন্যাস্টিক্সের বিভিন্ন পরিবেশনা। আয়োজনের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন মার্গারিতা। সত্যিই খুব ভালো লাগছে। এভাবেই বাংলাদেশে এই খেলাটি আরো জনপ্রিয় হয়ে উঠবে। আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ সবাইকে। এই খেলাটি নারীর স্বাধীনতারও বহিঃপ্রকাশ। আমি আশা করি বাংলাদেশের মেয়েরা বিশ্বমঞ্চে আপন গুণে সাফল্য বয়ে আনবে। জিমন্যাস্টরা আসলে কিন্তু এরকম পরিবেশে প্র্যাকটিস করার সুযোগ পায় না, এটা কিন্তু ট্রু। আমাদের ইকুইপমেন্ট আছে কিন্তু আমাদের জায়গা নেই। তারপরেও আমরা 5 থেকে 6 মাস যেভাবে পেরেছি এদেরকে এই ইকুইপমেন্টের মধ্যে বসিয়ে রেখে ট্রেনিং করেছি। বাংলাদেশের 12 জন প্রতিযোগী অংশ নিচ্ছে আসরে। পদকের আশা না থাকলেও নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় তাদের। প্রথমবার এরকম একটা ভালো বড় আয়োজনে অংশগ্রহণ করছি, তো আশা করা যায় আমরা চেষ্টা করব বাংলাদেশের জন্য কোন একটা রেজাল্ট করার চেষ্টা করব সর্বোচ্চ। প্রথম দিন ছেলেদের 2 ইভেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আর মেয়েরা লড়বে নেপালের বিপক্ষে। সোমবার শেষ হবে আসর। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।